হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা ক্লাস 12-এর আরেকটি টপিক নিয়ে আজকে আলোচনা করতে উপস্থিত হয়েছি। তোমরা যারা লাস্ট ক্লাস অবধি করেছো তারা জানো আমরা প্ল্যান্ট ব্রিডিং নিয়ে আলোচনা করছি। হেলথ অ্যান্ড ডিজিজ শেষ করে আমরা প্ল্যান্ট ব্রিডিংয়ে ঢুকেছি এবং সেখানে আগের একটা ভিডিও আপলোড হয়েছে, সেখানে প্ল্যান্ট ব্রিডিংয়ের ইন্ট্রোডাক্টরি পার্ট এবং সেখানে আমাদের যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে তার ইন্ট্রোডাকশন রয়েছে এবং তারপর প্ল্যান্ট ব্রিডিং শুরু করেছি আমরা। তো যারা দেখোনি তাদেরকে বলবো আগে ওই ভিডিওটা দেখে আসতে, নাহলে বুঝতে তো অবশ্যই অসুবিধা হবে। তো প্ল্যান্ট ব্রিডিংয়ের ক্ষেত্রে আমরা আগের দিন যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম প্ল্যান্ট ব্রিডিংয়ের ক্ষেত্রে 7টা প্রসিডিওরকে মোটামুটি ফলো করা হয়, এর থেকেও আছে, মোটামুটি আমাদের 7টা সিলেবাসের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে ইন্ট্রোডাকশন যে প্রসেসটা রয়েছে প্ল্যান্ট ব্রিডিংয়ের ক্ষেত্রে সেটা আমরা আগের দিন অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা পরপর এই প্রসিডিওরগুলোকে পড়ব, তবে এই ভিডিওতেও সবকটা প্রসিডিওর শেষ করা সম্ভব হবে না, কারণ প্রসিডিওর অনেক বড় আছে। সেই জন্য সবকটা প্রসেস কিন্তু এই ভিডিওতেও আসবে না, এরও পরের ভিডিওতে হয়তো শেষ হবে, অনেক বড় বড় আছে। আমরা এই ভিডিওতে মেনলি সিলেকশন দিয়ে শুরু করছি, এরপর ভিডিওর লেন্থ যেমন যেমন আসবে আমরা সেই জায়গা থেকে শেষ করে দেবো। আশা করি বুঝতে পেরেছো কি বলছি। তার মানে ইন্ট্রোডাকশন আগের দিন হয়েছে, আজকে সিলেকশনটা আমরা শুরু করছি। সিলেকশন ইন্ট্রোডাকশনে বলা হয়েছিল কি, যে বাইরে থেকে গাছ বা গাছের বীজ বা এই ধরনের কিছু প্ল্যান্ট পার্টস সেটা বাইরে থেকে নিয়ে আসা হয়, দিয়ে সেখানে হয় সেটা ডাইরেক্টলি অথবা কিছু পরিবর্তন করে সেটাকে লাগানো হয়, এটা ছিল ইন্ট্রোডাকশনের প্রসেস। এরপর সিলেকশনের যে প্রসেস রয়েছে সেটা কীরকম, সেটা হলো সিলেক্ট করা, মানে কোন ধরনের উদ্ভিদগুলোকে বা কোন ধরনের প্ল্যান্ট পার্টসগুলো আমরা আমাদের কাল্টিভেশনের জন্য, আমাদের চাষবাসের জন্য লাগাবো, সেই পার্টগুলোকে সিলেক্ট করাই হলো সিলেকশন। দু ধরনের সিলেকশন রয়েছে, ন্যাচারাল সিলেকশন এবং আর্টিফিশিয়াল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন নিয়ে কিছু কথা বলবো না, তার কারণ ডারউইনিজমে আমরা যা পড়েছিলাম সেটি এখানকার ন্যাচারাল সিলেকশনের ব্যাপার। কীরকম, যে কোনো একটি উদ্ভিদ কোনো একটি পরিবেশে যখন গ্রো করছে তখন গ্রো করতে করতে ওর সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সব কিছুর মতো করে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেখানে খরা বা বন্যার মতো কোনো কন্ডিশনকে উইথস্ট্যান্ড করা, সহ্য করার মতো ক্ষমতা, সেখানকার এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করার ব্যাপারটা, তারপরে সব মিলিয়ে ঝুলিয়ে তার প্রোডাকশন রেট বাড়ানোটা। প্রত্যেকটা অর্গানিজমে চাই তাদের প্রোডাকশন রেট বাড়াতে, মানে এটা তো রিপ্রোডাকশনের প্রসেস। তো গাছ আমাদের জন্য না, গাছ অটোমেটিক নিজেই একবার চেষ্টা করছে যাতে প্রোডাকশন রেটটা বাড়ানো যায়। তো যদি সেটা ন্যাচারালি হয়ে যায় তখন সেটা ন্যাচারাল সিলেকশনের মধ্যে পড়ে, এটা আমাদের এখন পড়ার বিষয় নয়। আর্টিফিশিয়াল সিলেকশন, আমরা যদি সিলেকশনে হেল্প করি, আমরা যদি সিলেকশন করি তখন সেটাকে আর্টিফিশিয়াল সিলেকশন বলছে। এবং এখানে মাস লাইন্স মানে মাস সিলেকশন, পিওর লাইন সিলেকশন এবং ক্লোনাল সিলেকশন, 3 ধরনের সিলেকশন আছে। ইম্পর্টেন্ট থাকে মাস সিলেকশনের সঙ্গে পিওর লাইন সিলেকশনের একটা ডিফারেন্স পরীক্ষার ক্ষেত্রে আসে। এই চ্যাপ্টারগুলো সোজা হলেও এই চ্যাপ্টারগুলো থেকে ভীষণ মানে অনেক কোশ্চেন আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের তো আলটিমেট মার্কস তুলতে হবে, তাহলে সোজা জায়গা থেকে মার্কস তোলাটাই সোজা। তাহলে এই জায়গাগুলো থেকে প্রচুর কোশ্চেন আছে, অবহেলা করলে হবে না, কিন্তু জিনিসগুলো মোটামুটি বুঝে নিতে হবে। এরপর দেখো মাস সিলেকশন, পিওর লাইন সিলেকশন এবং ক্লোনাল সিলেকশন, এই সিলেকশনগুলো পার্থক্য কী আছে। যে কোনো বই যদি তুমি ফলো করো সেই বইগুলোতে কিন্তু অনেক লেখা আছে, হ্যাঁ অনেক লেখা আছে, সেই লেখা জুড়ে হয়তো তুমি অবশ্যই বুঝতে পারবে, তাতে কিন্তু সময় লাগবে। আমরা একদম গোদা বাংলায় ছোট্ট করে 3টের মানে বুঝে নেবো, আর বাকি পড়ার বিষয় তো বই রয়েছেই, সেটাতে আমার আশা করি কোনো অসুবিধা হবে না। মাস সিলেকশন মানে কি, মাস সিলেকশন মানে মাস আকারে সিলেকশন করব, এক লপ্তে, কোনো বাছাবাছি নেই, একবারে সিলেকশন। কীরকম একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো কোনো একটা চাষি, সে 5 বিঘা জমিতে চাষ করেছে, ধান চাষ করেছে। এবার 5 বিঘা জমি মানে সেখানে মোটামুটি ধরো 7টা জমি আছে, একটা জমিতে তো আর 5 বিঘা হতে পারে না, 7টা জমি আছে, সব মিলিয়ে ঝুলিয়ে 5 বিঘা। একই ধরনের ধানের প্রজাতি চাষ করেছে। সব জমিতে সমান ফলন হবে না, আমরা সবাই জানি। এক বীজ লাগালেও, একই মাঠে লাগালেও সব জমিতে সমান ধরনের ফসল হবে না। কোনো মাটিতে বেশি হবে, কোনো মাঠে কম হয়েছে, মানে আমি বলতে চাইছি কোনো জমিতে বেশি, কোনো জমিতে কম। যে জমিটাতে, ভালো করে বুঝবে, যে জমিটাতে প্রোডাকশন বেশি হলো,
মানে আমি যদি 5 বিঘা জমিতে আমি 5টা জমি ভাবি 1 বিঘা করে, হয়তো কোনো একটা বিঘার ক্ষেত্রে দেখা গেল তার প্রোডাকশন রেটটা সবচেয়ে বেশি এসছে। একটা চাষি যদি বাইরে থেকে বীজ আনতে অভ্যস্ত না হয়, যদি বলে যে বাইরে থেকে বীজ এনে আমি চাষ করব না, আমি আমার জমিতে যা হচ্ছে তারই আবার রিপিট করব, তাহলে অবশ্যই যে জমিটা সবচেয়ে বেশি পরিমাণে ফলন এসছে সেই জমিটার বীজ পরের বারের জন্য রেখে দেবে, মানে সেই জমিটা থেকে ধান পরের বারের জন্য রেখে দেবে। এবার দেখো 1 বিঘা জমির ধান টোটাল যেটা হয় মোটামুটি আমি কম বেশি 20 বস্তা আমি ধরছি, 20 কাঠায় বিঘে, বস্তা প্রতি মানে কাঠা প্রতি 1 বিঘে মোটামুটি একটা অ্যাভারেজ হয় আর কি। তো 20 বস্তা ধান তো আর পরের বারে বীজ লাগবে না, অবশ্যই লাগবে না, 1 বস্তায় লাগবে না, 20 বস্তা তো দূরের কথা। তার মানে কি ওই জমিটা থেকে যা ধান হলো তার মধ্যে একটা আন্দাজ করে ধান কিছু সরিয়ে রাখা হলো, বাকি বিক্রি হোক খাওয়ার হোক যা ইচ্ছা সেটা করলো। তাহলে এখানে সিলেকশনটা কিন্তু মাস সিলেকশন হলো, মার্কস আকারে সিলেকশন হলো। আমরা 1 বিঘা জমি থেকে 20 বস্তার মধ্যে হয়তো হাফ বস্তা ধান লাগবে, কিন্তু আমি সেটা কোথা থেকে কালেক্ট করলাম, 20 বস্তার মধ্যে থেকে হাফ বস্তা সরিয়ে নিলাম। সিলেকশনটা মাস আকারে হলো না? পুরো জমিটাতে অনেকগুলো জমির তুলনায় সেই জমিটাতে বেশি হয়েছিল বলে সেই জমিটা থেকে আমি তুলে রাখলাম, এটা মাস সিলেকশন। এখানে পার্টিকুলার কোনো গাছের হিসাব দেখা হয়নি। এই জমিটা থেকে সব গাছই ভালো ফলন দিয়েছে এমন তো নয়, এমন তো হতে পারে না। অনেক গাছ ভালো ফলন দিয়েছে, অনেক গাছ খারাপ ফলন দিয়েছে, অ্যাভারেজ ভালো ফলন দিয়েছে। কিন্তু আমরা কালেকশন করলাম কীরকম, ভালো মন্দ সব মিলিয়ে ঝুলিয়ে গোটা জমিটার যে প্রোডাকশন ভালো সেই জমিটা থেকে আমরা মাস আকারে বীজ রাখলাম পরের বারের জন্য। এটা হলো মাস সিলেকশন। ইন জেনারেল আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে চাষিরা এই প্রসেসই অবলম্বন করে, মাস সিলেকশন। এবার চাষ করলো, এবারের যেটা ভালো ফলন হলো সেই জমি থেকে কিছু তুলে রাখলো, পরের বার আবার সেটা করলো, আবার পরের বারে যেটা হলো আবার পরের বার করলো। তাতে কি হচ্ছে তুই একটু জেনেটিক্সের ভাবে বোঝো, তাতে কিন্তু একটা পার্টিকুলার কোনো ক্যারেক্টারের কিন্তু বারবার রিপিট করা হচ্ছে না, কারণ গাছগুলো তো অনেক ভালো মন্দ মিশিয়ে আছে। তাহলে কোনো একটি পার্টিকুলার ক্যারেক্টারের যদি হোমোজাইগোসিটি বলছি, তাহলে এটা হচ্ছে না, কিন্তু হোমোজাইগোসিটি আমরা আনছি না, আমরা অ্যাভারেজ দেখছি ভালো ফলন। ওকে, সেটাকে মাস সিলেকশন। পিওর লাইনটা শুনলে এর সঙ্গে পার্থক্যটা বুঝতে পারবে। পিওর লাইন সিলেকশন কি? পিওর লাইন সিলেকশন হলো এরকম, একদম আমি বইয়ের ভাষায় যাচ্ছি না, একদম বোঝার মতো ভাষায় যাচ্ছি। সেটা হলো ধরো ওই 5 বিঘায় জমি, এবার 5 বিঘা জমিতে ধানই লাগানো হয়েছে, সাপোজ ধান লাগানো হয়েছে। এবার কালেক্ট করা হচ্ছে 5 বিঘা জমিতে, কি কালেক্ট করা হচ্ছে শুধুমাত্র ভালো ভালো যে গাছগুলোয় অনেক ফলন এসছে সেই গাছগুলো থেকে আমরা দেখো, আমরা তো বীজ তো অনেক লাগবে না, আমরা তো ধরো আমি কথা বললাম 20 কেজি 30 কেজি ধান লাগলো, তো সেটাকে ধরো লম্বা ভালো বেশ প্রচুর প্রোডাকশন হয়েছে এই গাছগুলো থেকে, আমরা এরম করে হাতে করেই টেনে নিলাম ধানের, দিয়ে ওই জড়ো করে আমি 30 কেজি করলাম। গোটা 5 বিঘা জমি থেকে 5 বিঘা জমির উপর যা ধান হয়েছে তার মধ্যে ভালো গাছ যেগুলো ভালো ফলন এসছে সেই সমস্ত গাছগুলো থেকে আমি ধানগুলো চুজ করে নিলাম। এটা হবে পিওর লাইন সিলেকশন। মানে কি, আমি কিছু স্পেসিফিক ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলোকে আমি চাইছি সেই ক্যারেক্টারগুলো যাতে বহিঃপ্রকাশ করছে সেই বীজগুলোকেই আমরা কালেক্ট করলাম। তাহলে এগুলো কালেক্ট করব, একবারে পিওর লাইন সিলেকশন হয় না। পিওর লাইন সিলেকশনের জন্য অ্যাটলিস্ট 8টা জেনারেশনকে কভার আপ করতে হয়, 8টা জেনারেশন। তার মানে ওই যে বীজগুলো পেলাম ওই পার্টিকুলার ধান গাছের বীজগুলোকে আবার পরের বারে লাগালাম। এবার পরের বারও আবার ধরো গোটা 5 বিঘা জমিতে ওই থেকে ধান হয়েছে, সেখান থেকে আবার লম্বা গাছ, যাই হোক গাছ ফ্যাক্টর না, আমাদের ফ্যাক্টর প্রচুর ফলন এসছে, প্রচুর ধান এসছে, সেই গাছগুলো থেকে আবার কালেক্ট করলাম, আবার পরের বছর লাগালাম। সেই রকমই আবার কোনো গাছকে সিলেক্ট করে আবার কালেক্ট করলাম, আবার পরের বছর লাগালাম। তার মানে আমরা একটা পিওর ক্যারেক্টারের দিকে যাচ্ছি, পিওর ক্যারেক্টার, আমরা একটা ওই হোমোজাইগোসিটির দিকে যাচ্ছি। ওকে, একটা কোনো পার্টিকুলার ক্যারেক্টারের নির্দিষ্ট দিকে আমরা যাচ্ছি, ঠিক যেমন করে আমরা ব্যাকক্রস করেছিলাম না, কোনো বৈশিষ্ট্যকে আনার জন্য করা হয়, সেইভাবে ব্যাপারটা হয় আর কি। কারণ বিভিন্ন গাছের ক্ষেত্রে সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন, বিভিন্ন রকম গল্প আছে। তো যারা সেলফ পলিনেশনে অভ্যস্ত তাদের ক্ষেত্রে অনেকটা চান্স থেকেই যাচ্ছে পিওর লাইন হয়ে যাওয়ার। মানে আমি বলছি এবারের যে ধান গাছগুলো সিলেক্ট করা হলো তারা যখন মাঠে ফলেছে তখন আশেপাশে জায়গা থেকেই পলিন গ্রেন সেই সমস্ত গাছই ফার্টিলাইজ করবে, একটা চান্স থেকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা পিওর লাইনে আসার সম্ভাবনা আসছে। হোমোজাইগোসিটি দেখাচ্ছে আমরা সেই সমস্ত গাছের সেই সমস্ত ক্যারেক্টারের একটা নির্দিষ্ট গুণাবলীকে ফুটিয়ে তুলতে সাহায্য করছি।
একটা জেনারেশনে কখনো পিওর লাইন হয় না, মিনিমাম 8টা জেনারেশন কভার আপ করে পিওর লাইন হয়। আর যদি এইভাবে কোনো গাছের বীজকে বাজারে আনতে হয় তাহলে এরকম 8-10টা জেনারেশন ফলো করে আলটিমেট যে প্রোডাকশন আসছে সেই প্রোডাকশনগুলোকে প্যাক করে বাজারে ছাড়া যেতে পারে। আমি যদি বলি যে বীজ তৈরি করার জন্য আমি এটা করছি, আমার কোনো এগ্রিকালচারাল ফার্ম আছে, আমরা বীজ তৈরি করছি, তাহলে এরকম পিওর লাইন আমরা 8বার 10বার মতো করবো জেনারেশন আফটার জেনারেশন। তারপরে শেষবারে যে 5 বিঘাতে যা ধান হয়েছে সবই বীজ অ্যাকচুয়ালি, কারণ আমরা মোটামুটি একটা ক্যারেক্টারে চলে এসেছি, সেই ক্যারেক্টারটা মোটামুটি পেয়ে গেছি। এবার সেইটা যত জায়গায় ছড়িয়ে আমরা ফসল ফলাবো মোটামুটি আমরা ঠিকঠাক ক্যারেক্টারে মানে অনেক ফলন পাবো আর কি। তাহলে এটা হলো পিওর লাইন সিলেকশনের গল্প। আর একটা রয়েছে সেটা হলো ক্লোনাল সিলেকশন। ক্লোন ব্যাপারটা তোমরা এমনিতেই জানো, সেটা হলো কপি। আমরা যখন ভেজিটেটিভ রিপ্রোডাকশন করাই কোনো একটি পার্টিকুলার গাছের ক্ষেত্রে, তার রুট হতে পারে, তার কাণ্ড হতে পারে, তার পাতা হতে পারে, তার যে কোনো পার্ট আমরা যখন অঙ্গ যোজন পড়েছিলাম, ভেজিটেটিভ প্রোপাগেশন যখন পড়েছিলাম, তখন যা পড়েছিলাম তাই। এখানে সিলেকশন কি, ধরো কথাই বলছি আখ গাছ সাপোজ, তাহলে আখ গাছের যে নোডাল রিজিয়নগুলো আছে, যে নোডাল রিজিয়ন সেগুলো কেটে বসালেই আমরা জানি হয়ে যাবে না। তাহলে এইগুলো কেটে 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 ধরো যে ভালো আখ হয়েছে এমন কোনো জমি থেকে আখ সিলেক্ট করে নিয়ে তাকে ওরকম নোডাল পোর্শনগুলো কেটে 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 পিস করে করে আবার মাটিতে বসালে আবারও ভালো আখ গাছ হবে। একদম খুব সহজ প্রসেস আর কি। এক্ষেত্রে বীজের ব্যাপার আছে, এক্ষেত্রে কিন্তু ক্লোনের কখনো বীজের ব্যাপার হয় না। স্টেম কেটে রুট কেটে যেমন বিভিন্ন গাছের প্রোডাকশন করানো হয়, সেই ধরনের সিলেকশন যদি আমরা করি তাহলে কি সিলেক্ট করলাম, একটা ভালো গাছকে সিলেক্ট করলাম, তার বিভিন্ন দেহ অংশ কেটে কেটে আমরা সেগুলোই বসিয়ে দিলাম, তাহলে সেটা হলো ক্লোনাল সিলেকশন। তাহলে এই ধরনের 3 প্রকার সিলেকশন রয়েছে যেটা প্ল্যান্ট ব্রিডিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। আমরা সিলেকশন প্রসিডিওরটাকে একটা ভালো মাত্রাতেই রাখবো, তার কারণ এটা একটা সহজ পদ্ধতি। আমরা গোটা সিলেকশনের এগেনস্টে যদি বলি, এটা একটা সহজতম পদ্ধতি যেটা যে কোনো চাষি অবলম্বন করতে পারে। বাকি যে সমস্ত প্রসেস বলবো সবেতেই অনেক রকম ঝামেলা আছে। তার কারণ কি, ইন্ট্রোডাকশন হতেই পারে, বাইরে থেকে বীজ কালেক্ট করছে, বীজ কিনে আনছে, দোকান থেকে বসাচ্ছে, হতে পারে এটা সহজ পদ্ধতি হতে পারে। তার থেকেও সহজ 2 নম্বরটা, নিজের জমিতেই হয়েছে সেখান থেকে বীজ রেখে দিল পরের বারের জন্য। বাকি যে প্রসেসগুলো পড়বো একটাও চাষির জন্য নয়, মানে চাষি করতে পারবে না, এর জন্য কিন্তু সায়েন্টিফিক জিনিসপত্র ব্যাপার স্যাপার রয়েছে। হাইব্রিডাইজেশন, পলিপ্লয়েড ব্রিডিং, জিন টেকনোলজি বা মিউটেশন ব্রিডিং বা হেটেরোসিস, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আর চাষির জন্য হবে না আর কি। এটা ফার্মে করতে হবে বা ল্যাবে করতে হবে, তারপর বাজারে আনতে হবে, সেই ধরনের প্রসিডিওর। আশা করি বুঝতে পারছো। এবার পরীক্ষায় কি করবে, পরীক্ষায় পড়বে মাস সিলেকশনের সঙ্গে পিওর লাইন সিলেকশনের ডিফারেন্স লেখো। ওকে, তো সহজ জিনিস মোটামুটি সব বইতেই পেয়ে যাবে। আর না পেলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তা সাপ্লাই করে দেবো। এরপর আমরা নেক্সট যে প্ল্যান্ট ব্রিডিংয়ের প্রসেস রয়েছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব, এবং সেটা অবশ্যই 3 নম্বরে যেটা রয়েছে সেটা হাইব্রিডাইজেশন। আমরা আগে সিলেকশন নিয়ে আলোচনা করলাম, এখন হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করব। দেখো, কিছু প্রাইমারি জিনিস আগে শুনে রাখা ভালো। সেটা হলো নর্মাল ক্রসের সঙ্গে হাইব্রিডাইজেশনের কি পার্থক্য। সেইভাবে যদি বলি কোনো পার্থক্য নাই, আমরা যদি সেইভাবে বলি কোনো পার্থক্য নেই, ক্রসের সঙ্গে হাইব্রিডাইজেশনের কোনো পার্থক্য নাই। তবে স্পেসিফিকভাবে যদি বলি তাহলে একটা জিনিস শুনে রাখা ভালো, ক্রস সবসময় ম্যাক্সিমাম সময় ক্রস হয় নিজের প্রজাতির মধ্যে, সবসময় নিজের প্রজাতির মধ্যে যখন হয়, নর্মাল রিপ্রোডাকশন যখন হয় সেটাকে আমরা ক্রস বলি, যে এর সঙ্গে ওর ক্রস করানো হলো, হ্যাঁ নর্মাল সেক্সুয়াল রিপ্রোডাকশনে তাকে নিয়ে যাওয়া হলো। হাইব্রিডাইজেশন ইন জেনারেলি যদি বলি সেটা হলো যখন আলাদা আলাদা দুটো প্রজাতির মধ্যে ক্রস করানো হয়, সেটা জেনারেলি হাইব্রিডাইজেশন বলা হয়, জেনারেলি বলছি। কিন্তু এখানে হাইব্রিডাইজেশন নিয়েই যখন স্পেসিফিক আলোচনা হবে তখন আমরা দেখব নর্মাল ক্রসও রয়েছে প্লাস হাইব্রিডাইজেশনের যে ডেফিনেশন সেটাও রয়েছে। কীরকম রয়েছে সেটা হলো ইন্ট্রাভ্যারাইটাল আর ইন্টারভ্যারাইটাল হাইব্রিডাইজেশন। কীরকম ব্যাপার সেটা হলো, আমরা জানি প্রজাতি মানে জেনাস, তারপর স্পিসিস, তারপর সাবস্পিসিস, তারপর ভ্যারাইটি আছে। একদম ট্যাক্সোনমি যদি বলি, যদি একটু মনে থাকে 11-এর জিনিসপত্র, তাহলে স্পিসিসের অনেক নিচে গিয়ে আছে ভ্যারাইটি।
তার মানে ভ্যারাইটি বললে তো সেম স্পিসিসই রয়েছে, তো সেম স্পিসিসের মধ্যে যখন হয় তখন তো আমরা নর্মালি তাকে ক্রসই বলি। হ্যাঁ, যদি এ আর বি সেম স্পিসিস হয় তখন তো নর্মাল ক্রসই হয়। কিন্তু এখানে তো বলতেই হচ্ছে না যে সেম স্পিসিস, তো অবশ্যই এখানে হাইব্রিডেশন কথা কিন্তু সেম স্পিসিসই হচ্ছে, কারণ ভ্যারাইটি স্পিসিসের অনেক পরে গিয়ে রয়েছে। দুটো ভ্যারাইটি যখন বলছি তখন একই প্রজাতির মধ্যে রয়েছে। তো যদি একই দুটো ভ্যারাইটির মধ্যে হয় তখন সেটা ইন্ট্রা, আর যদি দুটো আলাদা আলাদা ভ্যারাইটির মধ্যে হয় তখন সেটা ইন্টার। তাহলে ইন্টার হোক আর ইন্ট্রা হোক দুটোই কিন্তু সেম প্রজাতিতেই হচ্ছে, এটা বলার চেষ্টা করছি আমি। হ্যাঁ, ভ্যারাইটিটা যখন ইন্ট্রা, বিশেষত যখন ইন্ট্রা বলছি তখন তো সেম ভ্যারাইটি, ইন্টারটা নামে আলাদা হতেই পারে ভ্যারাইটি। হ্যাঁ, একই প্রজাতির আন্ডারে যে দুটো ভ্যারাইটি হবে এমন না, আলাদা প্রজাতির আন্ডারে আলাদা ভ্যারাইটি হতেই পারে। তো সেক্ষেত্রে ইন্টার ভ্যারাইটালটাও মানে একটু ডিফারেন্স তো থেকেই গেল হাইব্রিডেশনের সঙ্গে, তো ঠিক আছে, মানে ওটা হাইব্রিডেশন দলেই গেল। কিন্তু ইন্ট্রা যেটা, সেটা তো সেম স্পিসিসের মধ্যেই হচ্ছে অবশ্যই ক্রস, তখন আমরা ইন্ট্রা ভ্যারাইটাল বলছি। দেখো, ইন্ট্রা স্পেসিফিক আর ইন্টার স্পেসিফিক বলার অপেক্ষা রাখে না, ইন্টার ভ্যারাইটাল যেটা সেটাই অ্যাকচুয়ালি ইন্ট্রা স্পেসিফিক, তাই হচ্ছে না। ইন্টার ভ্যারাইটাল যেটা, যদি আমরা ধরে নিই যে এর আন্ডারে গিয়েই ভ্যারাইটি হচ্ছে, তাহলে এর সঙ্গে এর যখন হচ্ছে এটা যদি ইন্টার ভ্যারাইটাল হয় তখন সেটা ইন্ট্রা স্পেসিফিকও তো তাই হচ্ছে না, একই প্রজাতির মধ্যে। এটা ভ্যারাইটি, এটা ভ্যারাইটি, ভ্যারাইটি 1 ভ্যারাইটি 2, ইন্টার মানে আলাদা আলাদা ভ্যারাইটির মধ্যে যখন ক্রস হচ্ছে, তো চলো ঠিক আছে। আর ইন্ট্রা স্পেসিফিক মানে একই প্রজাতির দুটো ভ্যারাইটির মধ্যে যখন হচ্ছে, তাহলে বি আর সি এর মানে টার্ম দুটো আলাদা হলেও মানে একটাই। আশা করি বোঝা যাচ্ছে কি বলছি। এরপর বিষয় হলো যে ইন্টার স্পেসিফিক, তাহলে দুটো যদি আলাদা আলাদা প্রজাতির মধ্যে বা স্পিসিসের মধ্যে যদি হয় তখন সেটা ইন্টার স্পেসিফিক। ওকে, এবার এখানে আরও দুটো মানে রয়েছে, ইন্ট্রোগ্রেসিভ আর ট্রান্সগ্রেসিভ, দুটো আলাদা 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 টার্ম এখনও রয়েছে। কীরকম, সেটা হলো যদি এমন হয় যে কোনো একটি প্রজাতির আমাদের আকাঙ্ক্ষিত কোনো জিন আমি চাইছি আরেকটি প্রজাতিতে আনা, তাহলে সেই পার্টিকুলার জিনটিকে যদি এই প্রজাতির মধ্যে নিয়ে আসা হয় ক্রস করিয়ে, তখন সেটাকে ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডেশন বলা হবে। আমি বলতে চাইছি যে বি একটা গাছ যেখানে খুব ভালো ভালো কিছু ক্যারেক্টার রয়েছে, তার মধ্যে একটা গোল ক্যারেক্টারটা দিলাম, সেটা একদম দারুণ ক্যারেক্টার, সেটা আমি এ উদ্ভিদের কিছু কিছু ভালো ক্যারেক্টার রয়েছে, আমি চাইছি এটা এখানে নিয়ে আসা হোক, পার্টিকুলার শুধু গোলটা বলছি, এটা যদি ক্রস করিয়ে নিয়ে আসা হয় তখন সেটা ইন্ট্রোগ্রেসিভ। পার্টিকুলার কোনো জিনের ক্যারেক্টারকে আমরা চাইছি আমাদের উদ্ভিদের মধ্যে নিয়ে আসতে, সব ক্যারেক্টার দরকার নেই। ধরো একটা বন্য ওয়াইল্ড একটা স্পিসিস, তার একটি ভালো গুণ আছে, অনেক গুণ থাকতে পারে, আমি একটা ভালো গুণকে চাইছি এর মধ্যে আনতে, যদি নিয়ে আসা হয় হাইব্রিড করিয়ে তাহলে সেটা হবে ইন্ট্রোগ্রেসিভ। আর ট্রান্সগ্রেসিভ মানে হলো যে এ আর বি দুটো সেম প্রজাতি, এর কিছু ক্যারেক্টার আর এর কিছু ক্যারেক্টার দুটোই প্যারেন্টালে আছে, দুটোই প্যারেন্টাল জেনারেশন আছে, এর কিছু ভালো ভালো ক্যারেক্টার আর এর কিছু ভালো ভালো ক্যারেক্টার নিয়ে এলো সি, এই ধরনের ক্রসকে বলা হবে ট্রান্সগ্রেসিভ। মানে দুটো প্যারেন্টালি ভালো ভালো কিছু গুণ নিয়ে এলো আরেকটি প্রজাতি, যদি এরকমের ক্রস করানো হয়, এরকমের যদি হাইব্রিড করানো হয় তখন সেটাকে ট্রান্সগ্রেসিভ হাইব্রিডাইজেশন বলা হবে। টার্মগুলো একদমই জাস্ট জানার জন্য, এমন নয় যে পরীক্ষায় আসে, একটা টার্মও পরীক্ষায় আসে না। ওকে, টার্মগুলো একটু বুঝতে হয়, কারণ হাইব্রিডাইজেশন পড়তে চলেছি আর টার্মগুলোর মানে বুঝবো না এমন তো হয় না। প্লাস আমরা যখন অন্যান্য পরীক্ষা দেবো কম্পিটিটিভ, তখন তো কোনো ছাড় নাই, এগুলো লাগবে, কনসেপ্ট লাগবে, নাহলে কিন্তু অ্যাসারশন রিজন টাইপ যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো করা ইম্পসিবল হয়ে যাবে। চলো, আমরা এখনও কিছুই পড়িনি, আমরা যা পড়তে চলেছি সেটা হলো হাইব্রিডাইজেশনের প্রসেস, ইন জেনারেল হাইব্রিডেশনের প্রসেস আমরা এখন পড়তে চলেছি। আর খুব সহজ করে আমরা বোঝার চেষ্টা করব অ্যাকচুয়ালি হাইব্রিডেশন কিভাবে করা হয়। দেখো, একটা জিনিস আমি বলি আরেকবার, সেটা হলো নর্মাল ক্রসের সঙ্গে হাইব্রিড। হ্যাঁ, নর্মাল প্রজাতি আর হাইব্রিড দুটোর মধ্যে কি পার্থক্য থাকে? আমরা যখন স্পিসিস কনসেপ্ট পড়ি না, ডবঝনস্কির বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট পড়ি, তখন বলা হয় এ আর বিকে সেম প্রজাতি বলা হবে তখনই যখন এ আর বি এর মধ্যে ক্রস করানো হবে, যে এসছে সে রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভেটেড যদি হয় তখন তাদেরকে সেম প্রজাতি বলা হবে। আশা করি বুঝতে পারো নাই।
আমি একটু ভেঙে বলি ব্যাপারটা কি, কারণ 11 তো সব আমি জানি তোমরা আস্তে আস্তে সব পুড়িয়ে খেয়ে নিয়েছো, হ্যাঁ সবাই নয়, কেউ কেউ। হ্যাঁ বলছি এ আর বি দুটো সেম প্রজাতি কিনা কী করে বুঝবো? এ আর বি এর মধ্যে যদি ক্রস করা হয়, ধরো সি এলো, সিও যদি ডি এর মতো কাউকে প্রডিউস করার ক্ষমতা রাখে, তখন সেটাকে বলা হয়, তখন বলা হবে এ আর বি সেম প্রজাতি। বলছি এ আর বি এর মধ্যে ক্রস করিয়ে সি এসছে, সি কিন্তু রিপ্রোডাকশন করতে পারে, তার জন্যই তো ডি এসছে। যদি ডি আনার ক্ষমতা থাকে সি এর, তাহলে এ আর বি সেম প্রজাতি। কারণ একই প্রজাতির মধ্যে যদি ক্রস করানো হয়, তারপরেই তারা কিন্তু জননগতভাবে সক্ষম হয়। যদি এ আর বি আলাদা প্রজাতি হতো, তাহলে সি তো আসতো, কোনো অসুবিধা নাই, কিন্তু সি এর আর ডি হতো না, সি কিন্তু জননগতভাবে কিন্তু অক্ষম হতো, অক্ষম, স্টেরাইল হতো, বন্ধা হতো। ওকে, জেনারেলি হাইব্রিড কিছু বড় বড় আনলি আমরা বলি না, বড় পেঁপে এনেছে তাহলে হাইব্রিড এটা, হ্যাঁ আমরা বড় বেগুন এনেছে কিনে এটা হাইব্রিড, এবার বলি আমরা কনসেপ্ট। তো এই কনসেপ্টটা কিন্তু এখানে আমরা কিন্তু থামতে হচ্ছে আমাদেরকে, যে হাইব্রিড মানে কিন্তু অ্যাকচুয়ালি এটা। কিন্তু আমরা হাইব্রিডাইজেশন প্রসেস পড়ছি, ওকে, আমরা হাইব্রিড পড়িনি। তো মাথার মধ্যে ঢুকিয়ে রেখো না জানো যে এই শেষ হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে যা তৈরি করা হচ্ছে তারা ওই জেনারেশনই শেষ, এসব পড়িনি আমরা। আমরা হাইব্রিডাইজেশন একটা প্রসেস পড়ছি, তার সঙ্গে হাইব্রিডের কোনো সম্পর্ক নাই। হাইব্রিডাইজেশন মোটামুটি বলতে পারো একটু উন্নত মানের ক্রস। হাইব্রিডাইজেশন হলো একটু উন্নত মানের ক্রস, অন্য কিছু না। ওকে, তাই এই হাইব্রিডের গল্পটা, এই গল্পটা এখন আপাতত ভুলে যাও। এটা যখন পলিপ্লয়েড ব্রিডিং পড়বো তখন আবার একবার এই কথাটাকে নিয়ে আসবো, এটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব পলিপ্লয়েড ব্রিডিং, তাহলে আমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। ওকে, তো দেখো এখানে প্রথমেই কি বলা হচ্ছে, খুব সহজভাবে বোঝাবো। প্রথমেই বলা হচ্ছে যে আইসোলেশন। আইসোলেশন মানে কি? ধরো দুটো প্রজাতির মধ্যে আমরা ক্রস করব, আমরা চলে গেছি ইন্টার স্পেসিফিক, দুটো প্রজাতি বলেছি, আলাদা প্রজাতি। তা ধরো এ একটি আলাদা প্রজাতি এবং বি একটি আলাদা প্রজাতি, দুটো আলাদা আলাদা প্রজাতি। প্রথমেই বলা হচ্ছে যে আইসোলেশন করতে হবে। আইসোলেশন মানে পৃথক করতে হবে। পৃথক করা মানে কাকে কাকে আমরা হাইব্রিডাইজেশন প্রসেসে নিয়ে আসছি। ধরো ধান গাছের মধ্যে করবো, দুটো ধান গাছের মধ্যে করবো, তো ধান গাছ তো প্রচুর আছে না মার্কেটে, মানে মার্কেটে বলতেছি মানে মাঠে। তবে যে কোনো একদম বাগডুম কাউকে ধরে নিয়ে আরম্ভ করে দেবো নাকি? আমরা হাইব্রিড করতে চাইছি, হাইব্রিডাইজেশন প্রসেস করতে চাইছি, মানে আমরা প্ল্যান্ট ব্রিডিংয়ের প্রথমে যে ক্যারেক্টারগুলোকে বলেছিলাম, উদ্দেশ্য বলেছিলাম প্ল্যান্ট ব্রিডিং, কী জন্য প্ল্যান্ট ব্রিডিং করবো, তার সব ক্যারেক্টার আমি চাইছি। আমি চাইছি ভালো ফলন, কোয়ালিটি, কোয়ান্টিটি, এই সহ্য করতে পারবে, ওই সহ্য করতে পারবে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে, এই থাকবে, ওই থাকবে, যত রকমের ভালো ভালো জিনিস সব চাইছি আমি। তাহলে নিশ্চয়ই যাকে তাকে সিলেক্ট করবো না, আমি তো ক্রস করাবো দুটো গাছে, তার তো প্রসিডিওর চলছে, তাহলে আমি নিশ্চয়ই যাকে তাকে ক্রস করাবো না। তার মানে প্রথমেই আইসোলেশন তো একটি প্রসেস, যেখানে আমি ভালো ভালো যে সমস্ত গাছ তাদেরকে আমরা সিলেক্ট করার চেষ্টা করি। এখানে আমার মাথায় নিয়ে চলে আসলে কখনো প্রাণীর কথা, কারণ আমরা প্ল্যান্ট ব্রিডিং করছি, অ্যানিম্যাল নিয়ে মাথায় যেন ঢুকে যায় না আমার অ্যানিম্যাল কোথাও থেকে। হ্যাঁ, তার মানে ভালো ভালো গাছ আমি সিলেক্ট করব, যতজনকে নিয়ে আমি অ্যাকচুয়ালি হাইব্রিডাইজেশন প্রসেসে যেতে চাইছি। যতজন আর কজন হবে, দুজন হবে মেনলি, দুজন তিনজন হয়, হ্যাঁ এটা ডিপেন্ড করছে। এরপর কি বলছে, সেলফিং অফ প্যারেন্টস। ভালো করে বুঝবে, আমরা ব্যাকক্রস করেছিলাম, ব্যাকক্রসে বলা হয়েছিল যে এটা যদি এরকম হয় তাহলে এখান থেকে ক্রস করিয়ে আসে এটা। ব্যাকক্রস মানে হলো হয় এর সঙ্গে এর, না হলে এর সঙ্গে এর ক্রস। ব্যাকক্রস কেন করা হয় আমরা বলেছিলাম যে পিতামাতার গুণকে বাচ্চার মধ্যে নিয়ে আসার জন্য, অপত্যের মধ্যে নিয়ে আসার জন্য ক্রস করা হয়। মানুষের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল না, এগুলো বিভিন্ন উদ্ভিদ প্রাণীদের জন্য অ্যাপ্লিকেবল, কারণ এটা হলো ফার্স্ট জেনারেশন সন্তান আর এটা হলো পিতামাতা। ওকে, ক্রস করিয়ে তাদের গুণকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তো মানুষের কথা বলছি না আমরা এখানে এর সঙ্গে যে কোনো কাউকে এর ভালো গুণ আনতে চাইছি, এর গুণগুলোকে এর মধ্যে নিয়ে আসতে চাইছি, তাহলে এর সঙ্গে ক্রস করাবো, রিপিটেডলি ক্রস করাবো, যে আসবে তার সঙ্গে আবার ক্রস করাবো, এইভাবে কিন্তু চলবে। তো এখানে সেলফিং অফ প্যারেন্টসের মানে এটাই, যে প্যারেন্টের সঙ্গে যদি সেলফ করানো হয়, যাদেরকে সিলেক্ট করেছি তাদেরকে যদি বারবার প্যারেন্টের সঙ্গে সেলফ করানো হয়, মানে সেলফ ক্রস করানো হয়, মানে স্বনিষেধ ঘটানো হয়, তাহলে পিতামাতার গুণ আসতে চলেছে। তোমরা যাকে সিলেক্ট করেছি তার তো দারুণ দারুণ গুণ নিয়ে আমরা ছাড়বো আর কি। হ্যাঁ,
তার ভালো গুণ যেগুলো সেগুলোকেই বাছবো, বাকি খারাপ গুণ বাদ দেবো। আর ভালো গুণ মানে আমি তো সিলেক্ট করে নিয়েছি যে এর ভালো গুণ আছে, এ হলো মা বা ফিমেল, এর ভালো গুণগুলো আছে, ওইগুলোই আমি নিয়ে আসবো। তাহলে ওর সঙ্গে ক্রস করিয়ে যাবো কন্টিনিউ। কতবার করবো? যতবার দেখছি আসছে না ততবার করবো, যতবার না আসছে ততবার করে যাব। ওকে, এটা করা হয়ে গেল। এরপর ভালো করে করবে, ভালো করে শুনবে, কারণ 5 স্টার রেটিং দিয়ে ইমাস্কুলেশন, কারণ এটি খুব ভালো একটি কোশ্চেন, পরীক্ষায় খুব আসে। ইমাস্কুলেশন কি? কিছু না, খুব সোজা প্রসেস ইমাস্কুলেশন। একটু ভালো করে শুনবে তাহলেই হবে। এগুলো একটু মুছে দিলাম। আচ্ছা, ইমাস্কুলেশন কি? সেটা হলো যে দেখো, আমি এতক্ষণ ধরে চেষ্টা করে করে পিতামাতার গুণ পর্যন্ত নিয়ে এলাম, তাহলে আমি এটা নিশ্চয়ই হেলায় হারাবো না, মানে যাত্রার সঙ্গে ক্রস করিয়ে আবার অন্যান্য সব গুণ নিয়ে চলে আসবো না। তো আমি চাইছি সেলফ পলিনেশন করাতে, মানে সেলফ না হলেও একদম সেলফ নয়, আমি চাইছি আমার মনের মতো কোনো ক্যারেক্টারের সঙ্গে তার ফিউজ করাবো। ওকে, মানে আমি চাইছি এতক্ষণ ধরে ব্যাকক্রসের পর যে প্রজাতিটি এসছে, ধরো এ প্রজাতিটি এসছে বা এ গাছটি এসছে, এখন এর সঙ্গে যদি আমাকে ক্রস করাতে হয়, তাহলে আমি আমার পছন্দ মতো কোনো স্পিসিসের সঙ্গে আমি ক্রস করাবো। আমি B1 লিখলাম, পছন্দ মতো কোনো স্পিসিসের সঙ্গে ক্রস করাবো। আর সেটা ক্রস করাতে গেলে কি হবে, যদি এটা মানে ইউনিসেক্সুয়াল হয় তাহলে কোনো ঝামেলা নাই, যদি ইউনিসেক্সুয়াল হয় তাহলে কোনো ঝামেলা নাই। কিন্তু যদি এটা বাইসেক্সুয়াল হয় তাহলে তো নিজেরই পোলেন গ্রেন দিয়ে ফিউজ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেটা হলে তো হবে না, কারণ আমি অন্য আরেকটা জনের সঙ্গে তো অ্যাকচুয়ালি হাইব্রিডাইজেশনটা করাবো। আমি এতক্ষণ তো সিলেক্ট করলাম মাত্র একজনকে, এরকম করে আরেকজনকে সিলেক্ট করেছি, দুজনকে আমি সিলেক্ট করেছি, তার পিওর ক্যারেক্টার কিনেছি, আবার আরেকজনেরও পিওর ক্যারেক্টার কিনেছি। তবে মেল ফিমেল যাদের মধ্যে ক্রস করাবো তাদের দুজনেরই ব্যাক ক্রস করিয়ে আমরা পিওর ক্যারেক্টারগুলোকে অলরেডি নিয়ে এসেছি অনেক কষ্ট করে। তাহলে এখন নিশ্চয়ই সেম প্রজাতির সঙ্গে তার নিশ্চয়ই ক্রস করতে দেবো না। তার মানে আমার উদ্দেশ্য হলো এখানে ইউনিসেক্সুয়াল করে নেওয়া। দুটো যদি বাইসেক্সুয়াল হয় তাহলেই এই প্রসেস ইমাস্কুলেশনের প্রসেস আসছে, আর যদি দুটো ইউনিসেক্সুয়াল হয় নর্মালি তাহলে কোনো ঝামেলা নেই। ওকে, যদি বাইসেক্সুয়াল হয় তাহলে এটা মুছে দিলাম। ধরো এও বাইসেক্সুয়াল আর এও হলো বাইসেক্সুয়াল, তাহলে কি করতে হবে, একজনকে মেল করতে হবে, তাহলে ফিমেল পার্ট কেটে বাদ দিতে হবে, আর একজনের ফিমেলকে করতে হবে, তার মেল পার্ট কেটে বাদ দিতে হবে। এ তো সহজ ব্যাপার। তাহলে যাকে মেল করব তার ফিমেল পার্ট কেটে বাদ দেওয়া, মানে এর ফিমেল পার্টটা কেটে বাদ দেওয়া অত কোনো ঝামেলার ব্যাপার না। তার কারণ ফিমেল পার্ট বড়, একটা গাছের ক্ষেত্রে ফিমেল পার্টটা সবসময় বড় আছে, সুতরাং তাকে কেটে বাদ দেওয়াটা অনেক তুলনামূলক সোজা। কিন্তু এর যখন আমি মেল পার্টগুলো কেটে, মানে আমি অ্যান্থারগুলো পোলেন গ্রেনগুলো বাদ দিতে চাইছি, মানে অ্যান্থারগুলো কেটে দেবো দিয়ে এর সঙ্গে ক্রস করাবো, তাহলে মেল পার্টগুলো কেটে বাদ দেওয়াটা কিন্তু অনেক সমস্যাজনক, তার কারণ অনেক ছোট হয়। তাহলে এরপর যখন আমরা ক্রসিং করে নিলাম তখন একটা কাজ রয়েছে, সেটা হলো ট্যাগিং মানে অন্য কিছু না। আমরা যেমন হারবেরিয়াম সিট করেছিলাম না 11-এ, হারবেরিয়াম সিটের এই নিচের দিকে একটা ট্যাগ লাগাতে হতো, লেবেল করতে হতো, ডেট অফ কালেকশানে নাম হ্যান ত্যান ফ্যামিলি সব দিকে। এটা হলো অ্যাকচুয়ালি ট্যাগিংয়ের ব্যাপার। ট্যাগিংয়ে এত কিছু থাকবে না। ট্যাগিংয়ে ধরো একটা নাম্বার থাকবে, ধরো কথাই বলছি যে একটা তুমি কিছু একটা সামথিং তুমি সিম্বল দিলে লেখা আছে টি, দিয়ে লিখলে তুমি হয়তো 26, তোমার ট্যাগ যা হতে পারে, যা ইচ্ছা, এর ডিটেলস তোমার নোটবুকে থাকবে। মানে ডেট অফ মানে ক্রসিং হ্যান ত্যান, হ্যাঁ, বা বর্জ্য ডেটটা এখানে মানেই দেওয়া হয়েছে 26 তারিখ করেছি আমি ক্রসটা। আর টি ফর কোনো একটা প্রজাতির জন্য আলাদা করে তুমি নাম দিয়েছো, তোমার কোড এটা, কিছু না কিছু ট্যাগ করতে হবে, নাহলে খুঁজে পাওয়া যাবে না। হয়তো সেই জায়গায় প্রচুর এরকমের প্রসেস চলছে, একটা নিয়ে ভাববো কেন যে একটাই করছে, অনেক জায়গায় হয়তো চলছে, অনেকগুলো প্ল্যান্টের মধ্যে ক্রস করছে, এর সঙ্গে ওর সঙ্গে ক্রস করে দেখবে কী হবে। তো ট্যাগ লাগাতে হবে, সেটাই হলো ট্যাগিং। তো ট্যাগিংটা করার পর অবশ্যই আর একবার ব্যাগিং মানে সেই ব্যাগটা দিয়ে আবার ঢাকা দিতে হলো, কারণ যতক্ষণ না পর্যন্ত অ্যাকচুয়ালি ক্রসিং হওয়ার পর যতক্ষণ না ক্রসটা হয়ে যাচ্ছে, এ তো পোলেন গ্রেন ঝাড়া হলো, এখন পোলেন টিউব গিয়ে আলটিমেট ফিউজ করবে তারপরে না, তাহলে সেই টাইম পর্যন্ত তাকে ঢাকা দিয়েই রাখতে হবে, এইটুকুই কথা। আর যখন সব প্রসেস হয়ে গেল তখন আর কোনো সমস্যা নাই, এবার আস্তে আস্তে সেই গাছটার ক্ষেত্রে ওই ব্যাগ খুলে ফেলে দেওয়া, তারপর আস্তে আস্তে সেই ফুলটার ক্ষেত্রে তাকে ফলে পরিণত হওয়া, বীজ হওয়া এবং কালেকশন অফ ক্রপ।
তাহলে এটা টোটাল ক্রপের কালেকশন হয়ে গেল আলটিমেট প্রসিডিওরের মাধ্যমে। এরপর এটাই হলো বাজারে বের করার সময়। এবার বিষয় হলো কি, আমরা টোটাল হাইব্রিডাইজেশন প্রসেস চালিয়ে দেখে নিই যে আলটিমেট কি কি ক্যারেক্টার নিয়ে এলো, আমরা যা যা চাইছিলাম সেই সমস্ত ক্যারেক্টার নিয়ে এলো, তো সেই সমস্ত দেখে শুনে নিয়ে তারপরে আলটিমেট সেটা বাজারে মানে মার্কেটিং করা হয় বা বলতে পারো যে বাজারে বিভিন্ন চাষিদের কাছে পৌঁছে দেওয়া হয়। ওকে, তো এই হলো টোটাল হাইব্রিডাইজেশনের প্রসিডিওর। এখানে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা বলে দিই, মানে এটাই ইমাসকুলেশন যেমন 5 স্টার রেটিং দিয়ে রয়েছে কোশ্চেন, তেমনই রয়েছে আরেকটি কোশ্চেন, সেটা হলো ব্রিডার্স কিট। মানে এত সহজ কিন্তু কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনটা খুব আসে। ব্রিডার্স কিট মানে অন্য কিছু নয়, এই যে ইমাসকুলেশন করতে গিয়ে বা হাইব্রিডাইজেশন করতে গিয়ে যত রকমের জিনিসপত্র, টুলস, ছুরি কাছি যা চিমটা হ্যান ত্যান যা লেগেছিল সেটাকে ব্রিডার্স কিট বলা হয়। ওকে, মানে ব্রিড করার জন্য ব্রিডার, যে ব্রিড করছে সে ব্রিডার, আর কিটস মানে যন্ত্রপাতি। তাহলে ওই ছুরি কাছি যা লাগছে, চিমটা ফিমটা তুলি ফুলি যা আছে, হ্যাঁ, সাকশন পাম্প হ্যান যা আছে সব নিয়ে একটা টুলস, আর সেই টুলসকে একসঙ্গে বলা হয় ব্রিডার্স কিট। একদম কিছু না, কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু খুব আসে ব্রিডার্স কিট কি, ইমাসকুলেশন কি, গোটা হাইব্রিডাইজেশনের প্রসেস রেয়ার আছে, হ্যাঁ, কিন্তু এই দুটি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে। তো আশা করি বুঝতে পেরেছো যে হাইব্রিডাইজেশন প্রসেস, তার মানে আমরা এই ভিডিওতে সিলেকশন এবং হাইব্রিডাইজেশন এই দুটি জিনিস নিয়ে আলোচনা করলাম। পরে দেখো আমি বলেছিলাম যতটা ভিডিও লেন্থ হবে সেই অনুযায়ী হবে। পলিপ্লয়েড ব্রিডিং, জিন টেকনোলজি, এটা সবগুলো আর একটা তো ভিডিওতে হবে না, মোটামুটি দুটো ভিডিওই লাগবে মনে হচ্ছে। তো আমি দেখে নিই পরের দিন যখন আমরা পড়াবো তখন আমরা দেখে নেবো কতটা ভিডিও লেন্থ হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমরা এই 4টে প্রসেসকে একটা কিংবা দুটো ভিডিওতে আমরা কিন্তু আপলোড করব। তো যা ডাউট থাকলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর শুধু ডাউট কেন জানাবে, কেমন লাগছে সেটাও তো জানাতে হবে। আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য, তো কেমন লাগছে ভিডিওগুলো বা কোনো উপকার হচ্ছে কিনা সেগুলো অবশ্যই জানাতে ভুলবে না। লাইক করো এবং পাশাপাশি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করো। ইচ্ছা করলে মেম্বারশিপ নিতে পারো, সেখানে জয়েন বাটন ক্লিক করতে হবে। বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই বিষয়বস্তু নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।